ওয়েলকাম টু এমিনেন্স। আমি সুদীপ্ত দাস রায় তোমাদের সাথে জিওগ্রাফি নিয়ে ডিসকাস করব। তোমাদের জিওগ্রাফি সাবজেক্টটা যারা পছন্দ করো বা করো না, তারা অন্য রকমভাবে এই জিওগ্রাফির মধ্যে তোমাদের সিলেবাসের মধ্যে যা যা জিনিসগুলো আছে ডিসকাশনের মাধ্যমে, বইয়ের টপিক ধরে আলোচনার মাধ্যমে প্রত্যেকটা জিনিসকে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করব। অনেক সময় খুব ইজি ইজি জিনিস আমরা পড়তে গিয়ে ডিফিকাল্ট বানিয়ে ফেলি, তার পেছনের লজিকগুলোকে বুঝতে পারি না বা বোঝার চেষ্টাও করি না। কিন্তু এখানে আমরা যদি পুরো জিওগ্রাফি হচ্ছে একটা সাবজেক্ট, মানে পৃথিবীর সব থেকে প্রথম সায়েন্স বলা যায়। এখান থেকেই মানুষের নানান রকম চিন্তা ভাবনা আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করে। পৃথিবীর সম্পর্কে জানতে ইচ্ছা হয়, ইউনিভার্স সম্পর্কে জানতে ইচ্ছা হয়, তারপরে আরো অনেক অ্যাসপেক্টস রয়েছে এই রিলেটেড। তো এইগুলো যদি আমরা আস্তে আস্তে কনসেপ্ট ওয়াইজ বুঝতে থাকি, তাহলে সাবজেক্টটা ইন্টারেস্টিংও লাগে, বিষয়গুলো মনে রাখতে অনেক বেশি সুবিধা হয়, অনেক দিন পর্যন্ত মনে থাকে এবং পরীক্ষাতেও ইজিলি স্কোর করা যায়। ঠিক আছে, তো আমি তোমাদের ক্লাস 9-এর প্রথম টপিক থেকেই আলোচনা শুরু করব। একদম ফার্স্ট টপিক যেটা আছে, দেখবে গ্রহ রূপে পৃথিবী। কিন্তু আমাদের আলোচনার সাথে সাথে তোমরাও পার্টিসিপেট করবে, তোমরা তোমাদের মতামত জানাবে কমেন্টসে, তোমাদের কার কোথাও ডাউট থাকছে কিনা, ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, আমাদের সাথে কমিউনিকেট করতে থাকবে। আর যদি কোথাও ডাউট থাকে, সেই কমেন্টসগুলো রিলেটেড আমি আবার পরের ক্লাসে তোমাদের ডাউট ক্লিয়ার করব। যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ারলি জিনিসগুলোকে বুঝতে পারবে, আমরা এগুলো আলোচনা করব। ওকে, তো প্রথম যে বিষয়টা রয়েছে সিলেবাসে, সেটা হচ্ছে গ্রহরূপে পৃথিবী। তো এই পৃথিবীর সম্পর্কে মানুষের অনেক দিনের কৌতূহল, মানে বহু বছর আগের থেকেই মানুষ এই পৃথিবী নিয়ে চিন্তা ভাবনা করতো যে আমরা এখানে বসবাস করেছি বা জন্মেছি, সেটা অ্যাকচুয়ালি কিরকম, গোল, চ্যাপ্টা বা গোল হলেও পুরোপুরি গোল কিনা, নানান রকমের চিন্তা ভাবনা মানুষের মাথায় কাজ করেছে। কিন্তু ডিরেক্টলি এই পৃথিবীতে নামার আগে বা পৃথিবী সম্পর্কে আলোচনা শুরু করার আগে তার অবস্থানটা কি মহাকাশে, সৌরজগতে, সেইটা নিয়ে একটু আগে জেনে নেওয়া ভালো। তো প্রথমে দেখো, যদি আমি সৌরজগৎ সম্পর্কে কিছু বেসিক কনসেপ্ট একটু বলে দিই, যে সৌরজগৎ মানে সূর্য এবং তার জগৎ বা সূর্যের পরিবার। তো সূর্য থেকে আমরা এখন যে গ্রহগুলো, সূর্যের যে পরিবারটাকে দেখি, তার মধ্যে আমরা দেখি যে 8টা গ্রহ রয়েছে। এই 8টা গ্রহ নিয়ে হলো সৌরজগৎ, সূর্যের পরিবার। তবে যে 8টা গ্রহর কথা বলবো, সেই এই 8টাকে বলা হয় কুলীন গ্রহ। কুলীন গ্রহ। আর বাকি আরো 5টা গ্রহ আছে যেগুলোকে বামন গ্রহ বলা হয়, ডোয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ। তাই কুলীন গ্রহ এবং বামন গ্রহর মধ্যে কি ডিফারেন্স, সেগুলো আমরা এই ক্লাসের সাথে সাথে জানবো। তো প্রথমে দেখো, আমি যদি গ্রহগুলোকে, কুলীন গ্রহ বারবার বলবো না, গ্রহ বলবো। যদি বামন গ্রহ বলতে হয়, তখন সেটাকে বামন গ্রহ বলে আলাদা করে মেনশন করব। তো গ্রহগুলোকে যদি সূর্যের থেকে পরপর অ্যারেঞ্জ করা যায় ডিস্টেন্স অনুযায়ী, তাহলে কি কি হবে? সব থেকে প্রথমেই পাবো বুধ বা মার্কারি। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে শুক্র বা ভেনাস। তারপরে রয়েছে আমাদের আর্থ বা পৃথিবী। তারপরে দেখতে পারবে মঙ্গল বা মার্স। এরপর জুপিটার রয়েছে, বৃহস্পতি, শনি রয়েছে বা স্যাটার্ন, তারপরে রয়েছে ইউরেনাস, তারপরে রয়েছে নেপচুন। এই 8টা প্ল্যানেট নিয়ে
সৌরজগৎ এই 8টা গ্রহ নিয়ে। এই সিকোয়েন্সটা একবার নিজেরা মনে করে নেবে, মানে পরপর পরপর নামগুলোকে নিজেদের মতন করে মাথার মধ্যে বসিয়ে নেবে। পরপর বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই হচ্ছে আমাদের সৌরজগতের 8টা গ্রহ। এই গ্রহগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। 8টা আছে, 8টাকে যদি দুটো সমান ভাগে ভাগ করি তাহলে প্রথমের 4টেকে নিয়ে কি বলবো? প্রথমের 4টে হচ্ছে ইনার প্ল্যানেটস, এবং বাইরের যে 4টে আছে সেটাকে বলবো আউটার প্ল্যানেটস, মানে ভেতরের গ্রহ, বাইরের গ্রহ। এইভাবে 4টে 4টে ভাগ করে এই গ্রহগুলোকে আমরা দেখতে পারি। কেন 4টে 4টে করে ভাগ করলাম তার একটা ছোট্ট কারণ হলো, যদি তোমরা আউটার প্ল্যানেটস গুলোকে দেখো সেগুলো আকৃতি আকারে অনেক বড় সাইজে, আর ইনার প্ল্যানেটস গুলো অপরদিকে এই আউটার প্ল্যানেটস এর তুলনায় অনেক ছোট ছোট প্ল্যানেটস। এই কারণে এটাকে 4টে 4টে করে ভাগ করে দিলাম। এবং আরেকটা পার্থক্য রয়েছে যে আউটার প্ল্যানেটস গুলো এখনো পুরোপুরি সলিডিফাই হতে পারেনি, সেই কারণে সলিডিফাই হয়নি বলে এগুলো আকারে বড়। কিন্তু যেগুলো সলিডিফাই হয়ে গেছে, অ্যাটলিস্ট বাইরের পোর্শন গুলো সলিডিফাই হয়েছে, মানে সলিডিফাই বলতে বলতে যাচ্ছি কঠিন হয়েছে, সেইগুলো হচ্ছে ইনার প্ল্যানেটস গুলো। ইনার প্ল্যানেটস গুলোর মধ্যে 4টে পরপর গেলে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এগুলো কঠিনে পরিণত হয়েছে, মানে এগুলোর বাইরের আবরণটা কঠিন হয়ে গেছে। এবার এই প্রত্যেকটা গ্রহর সম্পর্কে আমরা ডিসকাস করব না, কারণ আমরা এখানে সৌরজগৎ নয়, আমাদের চ্যাপ্টারটা তো পৃথিবী নিয়ে, তাই আমরা পৃথিবীর অবস্থানটাকেই শুধু দেখব এবং তারপরে পৃথিবী সম্পর্কে যাবতীয় বিষয় আলোচনা করতে শুরু করে দেব। তাহলে এই পৃথিবীর অবস্থানটা কি সূর্যের দিক থেকে থার্ড, সূর্যের দিক থেকে এটা থার্ড পজিশনে রয়েছে। যদি এই পুরো সৌরজগতের আকৃতি অনুযায়ী এদেরকে পরপর অ্যারেঞ্জ করা যায়, সাইজ অনুযায়ী, আকার অনুযায়ী, তাহলে সব থেকে বড় গ্রহ হচ্ছে জুপিটার, তারপরে সেকেন্ড লার্জেস্ট হচ্ছে, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে শনি, তারপর তৃতীয় বৃহত্তম হচ্ছে ইউরেনাস, ফোর্থ বৃহত্তম হচ্ছে নেপচুন। এইবার ফিফথ লার্জেস্ট, যেটা পঞ্চম বৃহত্তম গ্রহ, হলো আমাদের পৃথিবী। তাহলে যদি বলে সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটা? বৃহস্পতি। সৌরজগতে পৃথিবীর স্থান কত আকৃতি অনুযায়ী? তাহলে পঞ্চম। কিন্তু যদি বলে যে ইনার প্ল্যানেটস গুলো, মানে আভ্যন্তরীণ গ্রহগুলোর মধ্যে লার্জেস্ট কোনটা, বৃহত্তম কোনটা, তাহলে তোমাদের আনসার হবে কি? পৃথিবী, কারণ এটা ফিফথ লার্জেস্ট, কিন্তু ভেতরের গ্রহগুলোর মধ্যে এটাই সব থেকে বড়। এটা একটা পয়েন্ট পেলাম আমরা। বাদ বাকি তারপরে কি আছে? তারপরে হচ্ছে 6 নম্বরে রয়েছে ভেনাস, শুক্র, 7 নম্বরে রয়েছে মার্স, আর সব থেকে ছোট হচ্ছে বুধ। এই হচ্ছে অর্ডার গ্রহগুলো। তাহলে আমরা পৃথিবীর সম্পর্কে একটা জিনিস জানতে পারলাম, এটা আয়তনের দিক থেকে পঞ্চম এবং অভ্যন্তরীণ গ্রহগুলোর মধ্যে আয়তনের দিক থেকে সব থেকে বড়। এটা সূর্যের থেকে তৃতীয় স্থানে রয়েছে। আমাদের পৃথিবীর সব থেকে কাছের গ্রহ কোনটা? সব থেকে কাছে হচ্ছে ভেনাস, মানে শুক্র, এবং শুক্রের পর সব থেকে কাছে হচ্ছে মঙ্গল। যতগুলো প্ল্যানেট আছে সৌরজগতে, সমস্ত প্ল্যানেটস এর মধ্যেই এই পৃথিবীটা সব থেকে কঠিন, সব থেকে, এর ঘনত্ব সব থেকে বেশি। কোন গ্রহের ঘনত্ব সব থেকে বেশি? এই পৃথিবীর। পুরো সৌরজগতের মধ্যে সবকটা গ্রহের মধ্যে পৃথিবীর ঘনত্ব সব থেকে বেশি। এবার এইখানে আমি পৃথিবীর অবস্থানটা জেনে নিলাম, এর বাহ্যিক জিনিসগুলো জেনে নিলাম, এই পৃথিবীর একটা উপগ্রহ আছে সেইটার সম্পর্কেও বলে দিই। সবাই জানো যে পৃথিবীর একটা উপগ্রহ, যাকে আমরা মুন বা চাঁদ বলে থাকি। এছাড়া পৃথিবীর আর কোনো উপগ্রহ নেই। যদিও
এই সৌরজগতের প্রথম দুটো গ্রহেরও কোনো উপগ্রহ নেই, এদের কোনো উপগ্রহই নেই। মনে করা হয় এদের উপগ্রহগুলো সূর্য টেনে নিয়েছে। এদের কোনো উপগ্রহ আগে একসময় হয়তো ছিল, কিন্তু সূর্যের আকর্ষণে সেগুলো চলে গেছে সূর্যের ভেতরে। তো যাই হোক, পৃথিবীর থেকে উপগ্রহ শুরু, পৃথিবীর একটা, তারপরে আস্তে আস্তে যত বাইরের দিকে যাওয়া যায়, মঙ্গলের দুটো আছে, ফোর্বস অ্যান্ড ডিমোস, আর বৃহস্পতি, শনি, এদেরও অনেকগুলো করে প্ল্যানেটস, স্যাটেলাইটস রয়েছে, উপগ্রহ আছে, কিন্তু সেগুলো আমাদের বিষয় নয়। এবার আমরা চলে আসবো ডিরেক্ট পৃথিবী রিলেটেড পরের বিষয়ে। এটা আমরা পৃথিবীর অবস্থান দেখে নিলাম। এরপর নেক্সট বিষয় হচ্ছে, আমরা তো এখন সবাই, আমি যে গ্রহগুলো ড্র করেছি সবকটাই মোটামুটি রাউন্ড, গোল গোল গ্রহ ড্র করেছি। কিন্তু একটা সময় ছিল যখন মানুষের এতটা আইডিয়া তৈরি হয়নি, এই পৃথিবী সম্পর্কে এতটা আইডিয়া তখনও তৈরি হয়নি। তখন মানুষ বসবাস করে, টেকনোলজি সেরকম ডেভেলপ হয়নি, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে হেঁটে হেঁটে যাতায়াত করতো, বা খুব বেশি যানবাহনও সেরকম কিছু ছিল না, বহু বছর আগে, কয়েক শতাব্দী আগে। তখন মানুষের নানান রকম প্রশ্ন মনে হতো। তখন মানুষ প্রথমে ভাবতো যে পৃথিবী একটা সমতল গ্রহ, ফ্ল্যাট। তারপরে এই সমতল গ্রহে মানুষ ভাবতো যে পৃথিবী একটা সমতল গ্রহ, এবং যেটার প্রান্তভাগ অত্যন্ত খাড়াই। যদি কোনোদিন সেই প্রান্তভাগে গিয়ে আমি দাঁড়াই এবং সেখান থেকে আরেকটু যদি কেউ ধাক্কা মেরে আমাকে ফেলে দেয়, তাহলে আমি এত নিচে চলে যাব যে সেই তল কোথায় তার কোনো ঠিক নেই। মানুষ প্রথমে এরকমই মনে করত। এই যে কনসেপ্টটা বললাম, পৃথিবী একটা সমতল গ্রহ, এটার আবার অনেকে সমর্থনও করত। যেমন হোমার, সাহিত্যিক হোমারের নাম শুনেছো, অন্ধকবি হোমার, যিনি ইলিয়াড অ্যান্ড ওডিসি লিখেছিলেন। তারপরে থালেস বলে একজন দার্শনিক ছিলেন। তারপরে ডেমোক্রিটাস, হেক্কাটিয়াস, এরকম অনেক ঐতিহাসিক ছিলেন যারা পৃথিবীকে সমতল গ্রহ বলে মনে করত প্রথমে। কিন্তু আস্তে আস্তে আরো মানুষ চিন্তা ভাবনা শুরু করে, আরো অনেক দার্শনিকের জন্ম হয়, তারা নানান রকম, মানে অনেক গণিতবিদ যারা আসেন, তারা তাদের মতন করে চিন্তা ভাবনা শুরু করে। এবং প্রায় 600 বছর আগে পিথাগোরাস প্রথম ঘোষণা করেন যে পৃথিবী অ্যাকচুয়ালি চ্যাপ্টা বা সমতল নয়, পৃথিবী গোল, পৃথিবীর আকার গোল। প্রায় 600 বছর আগে এই চিন্তা ভাবনাটা শুরু হয়। তার মানে তার আগে পর্যন্ত মানুষ এটাই মনে করত যে পৃথিবী চ্যাপ্টা বা সমতল। এই পিথাগোরাস প্রথম পৃথিবী যে গোল তার ধারণা দেন। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করলে কি হবে, কোন গ্রহ, কে ধারণা দেন যে পৃথিবী গোলক বা গোল? পিথাগোরাস। তিনি কিন্তু ধারণা দিয়েছিলেন, তিনি প্রমাণ করেননি। তিনি জাস্ট, দার্শনিক যারা হয় তাদের মাথায় এরকম চিন্তা ভাবনা চলতে থাকে, তিনি প্রথম ধারণা দিয়েছিলেন। কিন্তু খ্রিস্টপূর্ব 5ম শতকে, এই সমস্ত জিনিস তোমাদের বইয়ের মধ্যেও তোমরা পাবে, এগুলো সব মেনশন করা আছে। 5ম শতকে কি হয়, বরাহ মিহির, আর্যভট্ট, কোপারনিকাস, এরাও ঘোষণা করেন যে হ্যাঁ, পৃথিবী গোলাকার, পৃথিবী সমতল নয়, পৃথিবী চ্যাপ্টা নয়, পৃথিবী গোলাকার। অর্থাৎ এই আর্যভট্ট, বরাহ মিহির, এরা পিথাগোরাসের যে কনসেপ্ট, যে চিন্তা ভাবনা, সেটাকে সমর্থন করতে শুরু করেন। এরপর গ্রিক একজন ফিলোসফার, একজন দার্শনিক ছিলেন যার নাম অ্যারিস্টটল। তিনি পৃথিবীর যে গোলাকার আকৃতি, অ্যারিস্টটল নয়, এরাটোস্থেনিস। অ্যারিস্টটল কি করেছিলেন, 330 সালে পদার্থবিদ্যার সূত্রের মাধ্যমে প্রমাণ করেন যে পৃথিবী গোল। অ্যারিস্টটল কি করেন, পদার্থবিদ্যার সূত্রের মাধ্যমে প্রমাণ করেন 330 খ্রিস্টপূর্বাব্দে যে পৃথিবী গোলাকার। ঠিক আছে। তারপরে এরাটোস্থেনিস, যাকে ভূগোলের জনক বলা হয়, এরাটোস্থেনিস, তিনি প্রায় 250 খ্রিস্টপূর্বাব্দে, হ্যাঁ, পৃথিবীর আকার গোলাকার ধরেই একটা জ্যামিতিক নকশা তৈরি করেন। ওকে, পৃথিবীর জ্যামিতিক নকশা বলতে কি, পৃথিবীর পরিধি নির্মাণ করে ফেলেন। পরিধি মানে পৃথিবীর পরিধি কত
সেটা জ্যামিতিক ক্যালকুলেশনের মাধ্যমে হিসাব করে ফেলেন। তিনিও প্রমাণ করতে শুরু করেন যে পৃথিবী তাহলে গোলাকার। পরিধি যখন বের করছেন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন শুরু করেছেন, তার মানে উনিও পৃথিবী গোলাকার ধরেই এগোচ্ছেন। এইভাবে ফাইনালি এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ করতে করতে এখন ব্যাপারটা অনেকটা সিম্পল হয়ে গেছে। তখন মানুষের কাছে এত জিনিসপত্র ছিল না, এত টেকনোলজি ছিল না। তখন মানুষ তাদের চিন্তা ভাবনার মাধ্যমে এবং কিছু প্রমাণের মাধ্যমে দেখতে চেয়েছেন যে পৃথিবী গোল। এবার সেই সময় কিছু প্রমাণ যেগুলো করা হয়, যেগুলো প্রমাণ দেয় যে পৃথিবী গোল, সেই এভিডেন্স গুলো কি কি ছিল? পৃথিবীর গোলাকার, যে পৃথিবী যে গোল, সেটার রেসপেক্টে, সেটার সাপেক্ষে কি কি যুক্তি দেখানো হয়েছিল সেই সময়, সেরকম কিছু পয়েন্ট আমি তোমাদের সাথে আলোচনা করি। যেমন ম্যাগেলান বলে একজন ব্যক্তি ছিলেন, ম্যাগেলান। তিনি কি করেন? বিশ্ব ভ্রমণে বেরিয়ে যান। তার উদ্দেশ্য ছিল, ফার্দিনান্দ ম্যাগেলান, তার উদ্দেশ্য ছিল যে আমি পুরো পৃথিবী ভ্রমণ করব এবং একটা ডিরেকশনেই যাব। যদি উনি পশ্চিম দিক বরাবর যাত্রা শুরু করেছিলেন এবং সেই পশ্চিম দিক বরাবরই তিনি এগোতে থাকেন, তিনি তার ডিরেকশন চেঞ্জ করেননি। এবং তিনি পশ্চিম দিক বরাবর যেতে 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 ফাইনালি দেখেন যে তিনি যেখান থেকে শুরু করেছিলেন স্পেন থেকে, সেই আবার স্পেনে ফিরে এসেছেন। স্পেন থেকে শুরু করেছেন কিন্তু উনি পশ্চিম দিক বরাবরই গেছেন, তার ডিরেকশন চেঞ্জ করেননি, কিন্তু আবার দেখেন যে স্পেনেই ফিরে এসেছেন। এটা কি করে সম্ভব? যদি পৃথিবী চ্যাপ্টা হতো তাহলে সেখানে তো ফিরে আসতো না। তার মানে এটা প্রমাণ করে যে পৃথিবী গোল। এরপরে অনেকেই এই জিনিসটা তোমরাও অবজার্ভ করেছো এবং যারা আগেকার দিনের দার্শনিক ছিল তারাও অবজার্ভ করেছে, যে কোনো একটি জায়গাতে দাঁড়িয়ে, ধরো বিচে দাঁড়িয়ে আছি, সেখানে দাঁড়িয়ে দূর থেকে একটা জাহাজকে আসতে দেখছি। যখন এই জাহাজটাকে আসতে দেখতে পাই যে জাহাজের মাস্তুলটা আগে দেখা যাচ্ছে। মাস্তুল মানে জাহাজের ওপরের অংশটা, নিচের অংশটা নয়, মাস্তুলটা আগে দেখা যাচ্ছে। এর পেছনে কারণ কি? যদি পৃথিবী ফ্ল্যাট হতো তাহলে তো পুরো গোটা জাহাজটাকেই আমি চোখের সামনে একবারে দেখতাম, কিন্তু সেরকম হচ্ছে না, মাস্তুলটা আগে দেখা যাচ্ছে। তার মানে নিশ্চয়ই পৃথিবী গোল, তাই তার ওপরের অংশটা আমাদের আগে চোখে পড়ে। তারপর আস্তে আস্তে পুরো জাহাজটা যত সামনে এগিয়ে আসে তত ভিজিবল হয়। এটা প্রমাণ করে যে পৃথিবী গোল। তারপরে দেখো, বেডফোর্ডের একটা পরীক্ষা হয়। বেডফোর্ড বলে একটা খাল আছে ইংল্যান্ডের কাছে, সেখানে একটা পরীক্ষা হয়। সেখানে পরীক্ষাটা কি হয়? একটা 5 কিলোমিটার দূরে দূরে কিছু খুঁটি পুঁতে দেওয়া হয়। খুঁটি 5 কিলোমিটার দূরে দূরে, একটা এখানে, আরেকটা আরেকটু দূরে, একই একই সাইজের খুঁটি, মানে খুঁটিগুলোর আকৃতি সেম ছিল, এরকম পুঁতে দেওয়া হয়। এবং দূর থেকে অবজার্ভ করা হয়, দেখা যায় যে কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মাঝখানের খুঁটিটাকে বেশি উঁচু দেখাচ্ছে, সামনেরটাকেও নয় আর পেছনেরটাকেও নয়, মাঝখানেরটাকে বেশি উঁচু দেখাচ্ছে। এটা কেন হতে পারে? পৃথিবীর আকৃতি যদি সমান হতো তাহলে তো আমি সবকটাকে একই লেভেলে দেখতাম, সমানভাবে দেখতাম, কোথাও বেশি কোথাও কম এরকম হতো না। এটা প্রমাণ করে যে পৃথিবী গোল। তারপর আরো এরকম প্রমাণ রয়েছে, যেমন ধরো আরেকটা এক্সাম্পল বলি, মেরু নক্ষত্র। আমি এই ডায়াগ্রামটা রেখেই বলছি না, মেরু নক্ষত্রের কথা চিন্তা করো। মেরু নক্ষত্র মানে কি? উত্তর মেরুর থেকে যে নক্ষত্রটাকে একদম সোজাসুজি আকাশে দেখা যায়। এইবার একটা জিনিস কল্পনা করে দেখো, যে কোনো ব্যক্তি এই মেরু নক্ষত্রটাকে ধরো এইখানে দাঁড়িয়ে দেখছে, এই মেরুতে দাঁড়িয়ে দেখছে কোনো একজন লোক, তাহলে সেই লোকটাকে কি করতে হবে? পুরো সোজাসুজি ঘাটটাকে উপর দিকে উঁচু করে দেখতে হবে। তার মানে এই ব্যক্তিটার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এই নক্ষত্রটা। ওকে, মানে তুমি সোজা তাকালে তো এই দিকে দেখবে,
যদি সোজা তাকাও, এখানে যদি দাঁড়িয়ে কোনো ব্যক্তি সামনের দিকে তাকায় এইদিকে দেখবে, বা উল্টো দিকে ঘুরে গেলে এইভাবে দেখবে। তাহলে এই নক্ষত্রটার দিকে দেখতে গেলে তার ঘাটটাকে পুরো উপর দিকে তুলে দেখতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। কিন্তু সেই ব্যক্তিটা যদি আস্তে 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 এই নিরক্ষরেখার দিকে আসে এবং নিরক্ষরেখায় যদি দাঁড়িয়ে দেখে, তাহলে সে দেখতে পাবে কিরকম, তার মাথাটাকে আর উপর দিকে উঁচু করতে হচ্ছে না, সে একদম সোজা তাকালেই এই মেরু নক্ষত্রটাকে দেখতে পাচ্ছে স্ট্রেট লাইনে। বোঝা যাচ্ছে? মানে এখানে আমি আর একটা অন্য কালার দিয়ে জিনিসটাকে দেখাই। ধরো এই মেরুতে এখানে নিরক্ষরেখাতে দাঁড়িয়ে আছে ব্যক্তিটা এবং এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তাহলে সে দেখবে যে তাকে মাথা উঁচুও করতে হচ্ছে না, কিছু না, একদম স্ট্রেট লাইনে এই মেরু নক্ষত্রটাকে দেখতে পাচ্ছে। কিন্তু সে যদি মেরুতে গিয়ে দেখতো, এই পয়েন্টে দেখতো, তুমি নিরক্ষরেখা আর মেরু ভুলে যাও, তুমি ভাবো এইটা একটা এ পয়েন্ট, এটা একটা বি পয়েন্ট। তাহলে এ পয়েন্টে যে দাঁড়িয়ে আছে সে সোজাই দেখতে পাচ্ছে, তার মাথা ঘোরাতেও হচ্ছে না, কিছু না, একদম স্ট্রেট। কিন্তু যে বি পয়েন্টে দাঁড়িয়ে আছে তাকে মাথা উপরের দিকে তুলে তারপরে এই তারাটাকে দেখতে হচ্ছে, এটাকে মেরু নক্ষত্র বলা হচ্ছে। এটা কেন হতে পারে? যদি পৃথিবী ফ্ল্যাট হতো তাহলে তো সবাইকে মাথা উপরের দিকে তুলেই এটাকে দেখতে হতো, কিন্তু সেটা কেন হচ্ছে না? তার কারণ হলো এই ঘটনাটা, এই যে আমি এক্সপ্লেনটা দিলাম, পৃথিবী যেহেতু গোল সেই কারণেই এক জায়গা থেকে সেটা স্ট্রেট দেখায়, আরেক জায়গায় মাথা উঁচু করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেখতে হয়। ঠিক আছে, এটা একটা পয়েন্ট, পৃথিবী গোল কিনা সেটার প্রমাণ হিসাবে এটা একটা এভিডেন্স। তারপরে দেখো বৃত্তাকার দিগন্ত, মানে কোন কোন জায়গাতে আমরা দেখি কি যে হরাইজন, যে দিগন্ত রেখা, সেটা আমরা অনেক সময় দেখি যে বৃত্তাকার বৃত্তাকার দেখায়, কিছুটা এগিয়ে গেলে সেটা আরো দূরে সরে যায়, আরো কিছুটা এগিয়ে গেলে সেটা আরো দূরে সরে যায়, এবং সেই বৃত্তাকার আকারটা বৃত্তাকারই থাকে। কিন্তু পৃথিবী যদি চ্যাপ্টা হতো বা সমতল হতো তাহলে সেটা সব জায়গার থেকে একই রকম সমান দেখাতো, বৃত্তাকার দেখাতো না। এইগুলো প্রমাণ দেয়। এরকম আরো অনেকগুলো প্রুফ রয়েছে, যেমন চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর যে ছায়া পড়ে, তারপরে আমরা পৃথিবীতে ভিন্ন সময়ে এক একটা জায়গাতে এক এক সময় সূর্যাস্ত ও সূর্যোদয় দেখি। যদি পৃথিবীর চ্যাপ্টা হতো তাহলে তো সব জায়গাতে যখন সূর্য উঠছে, আকাশে সূর্য উঠে গেল, সব জায়গা থেকে একই টাইমে দেখা যাবে। কিন্তু আমরা দেখি কোনো একটা দেশে আগে সূর্যোদয় হয়, কোনো একটা জায়গাতে পরে হয়, ভারতবর্ষের মধ্যেই এক জায়গাতে আরেক জায়গাতে অন্যান্য টাইমে সূর্যোদয় দেখা যায়। এটার কারণ কি? পৃথিবী গোল হলেই এটা সম্ভব। অ্যাকচুয়ালি সূর্য তো উঠছে না, তারা তখন এটাই, আমরা এখন এগুলো জানি, কিন্তু তারা তখন এটাই চিন্তা ভাবনা করতে শুরু করে যে পৃথিবী গোল বলেই এটা সম্ভব, যে জায়গাটা পৃথিবীর পৃথিবীর যে অংশটা সূর্যের সামনে আসছে সেখানে সূর্যের আলোটা পড়ছে বলে সেখানে দিন হচ্ছে, তার অপোজিটে রাত থাকছে, এটা গোল হলেই সম্ভব। এই সমস্ত প্রমাণগুলো এই জায়গাতে তোমাদের মেনশন করতে হবে। যদি প্রশ্ন করে যে পৃথিবী যে গোল তার সাপেক্ষে কি কি প্রমাণ রয়েছে, তখন তোমাদের এই পয়েন্টসগুলো মেনশন করতে হবে। এবং এছাড়া উপগ্রহ চিত্র এবং প্রত্যক্ষ প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ বলতে এখন আমাদের কাছে যারা মহাকাশচারী, যারা আকাশে গেছে, তারা ছবি তুলে পাঠিয়েছে, স্যাটেলাইটস গুলোর থেকে ছবি পাঠানো হচ্ছে, সেগুলো আমাদের প্রত্যক্ষভাবে বলে দিচ্ছে যে পৃথিবী গোল। তো এই পয়েন্টস গুলো মেনশন করতে হবে এই কোশ্চেনের রেসপেক্টে। কোশ্চেনটা কি? কোশ্চেনটা ভালো করে বোঝো যে পৃথিবী যে গোলাকার তার সাপেক্ষে যুক্তিগুলো কি। এবার নেক্সট পয়েন্ট, পৃথিবী গোল এটা আমরা বুঝে গেলাম, কিন্তু পৃথিবী কি পুরোপুরি গোল? তারপরে মানুষ এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করলো। পৃথিবী গোলাকার এটা মোটামুটি এত তথ্য প্রমাণ এত কিছু তার সাহায্যে প্রমাণিত হয়ে গেল, কিন্তু পৃথিবী কি একদম মানে সার্কেল, একটা পয়েন্ট থেকে একটা বৃত্ত তৈরি করলে যেরকম গোল হয় সেরকম, নাকি তার অন্য কোনো শেপ রয়েছে?
সেইটা নিয়েও তারপরে আরো অনেক চিন্তা ভাবনা শুরু হলো এবং আর্যভট্ট আমাদের ইন্ডিয়ান একজন গণিতজ্ঞ ছিলেন এবং তিনি একজন জ্যোতির্বিদ ছিলেন। তিনি পৃথিবী যে অভিগত গোলক মানে কি, পুরোপুরি গোল নয়, অভিগত গোলক মানে তার দুটো দিক চাপা আর মাঝখানটা স্ফীত, এই রকমের একটা শেপ পৃথিবীর, সেইটা প্রথম আলোচনায় আনেন আর্যভট্ট। এবং তারপরে আরো অনেকে ওনার সাথে সহমত হয় এবং এই যে স্যাটেলাইট ইমেজারি বা অন্যান্য তথ্য, সেগুলোর সাহায্যে পরবর্তীকালে প্রমাণ হয়ে যায় যে পৃথিবী একটা অভিগত গোলক। তো এই সমস্ত বিষয় যেগুলো আমি ডিসকাস করলাম, আমি একটু তোমাদের বইয়ের মধ্যে আমি একটু পয়েন্ট আউট করে দিতে চাই তোমাদের সাথে, এগুলো তোমরা কিভাবে স্টাডি করবে। আশা করি এই কনসেপ্টগুলো তোমরা বুঝতে পেরেছো। কনসেপ্টগুলো সবকিছু, জিওগ্রাফি একটা কনসেপ্ট বেসড সাবজেক্ট। যদি কনসেপ্টগুলো তোমাদের কাছে পরিষ্কার না থাকে তাহলে কিন্তু এগুলো শুধু মুখস্থ করে পরীক্ষায় আনসার লিখতে পারবে না। এবং তোমাকে এত কিছু মুখস্থ করার প্রয়োজনই নেই, জাস্ট যে পয়েন্টসগুলো আমি বলে যাব সেই পয়েন্টসগুলো তোমরা মাথায় রেখে যাবে। পরীক্ষাতে এরকম প্রশ্ন আসলে সেই পয়েন্টসটা লিখবে, তার ভেতরের যে কনসেপ্ট সেটা তুমি অটোমেটিক্যালি নিজের ভাষায় লিখবে। যত বেশি নিজের ভাষা প্রয়োগ করবে তত তোমার নাম্বার ভালো আসবে। যদি তুমি পাঠ্য বই মুখস্থ করে সেই জিনিস খাতায় লেখো, সেটা কিন্তু যারা খাতা দেখে তাদের কাছে পছন্দসই হয় না। ঠিক আছে, তাহলে আমি একটু বইয়ের মধ্যে এই জায়গাগুলো একটু মেনশন করে দিতে চাই যেগুলো আমি আলোচনা করলাম। প্রথমে এই স্থানে দেখো, এই যে প্রথমে কিছু ডিসকাস পৃথিবীর আকার সম্পর্কে ধারণা, একদম প্রথম থেকে বলছিলাম যেটা, যে প্রথমে অনেকেই মনে করত পৃথিবী সমতল। পৃথিবী সমতল এটা মানুষ প্রথমে প্রথমে মনে করত। অনেকে সাহিত্যিক হোমার, থ্যালেস, ডেমোক্রেটাস, তারপরে ঐতিহাসিক হেক্কাটিয়াস, এনারা মনে করতেন পৃথিবী সমতল। তারপরে পিথাগোরাস প্রথম ঘোষণা করেন যে পৃথিবী সমতল নয়, পৃথিবীর আকৃতি গোলাকার। এবং ওনার বক্তব্যকে বরাহমিহির, আর্যভট্ট, কোপার্নিকাস এনারা সমর্থন করেন। তারপর গ্রিক দার্শনিক অ্যারিস্টটল 330 সালে পদার্থবিদ্যার সূত্র ধরে পৃথিবীর গোলীয় আকারের প্রমাণ দেন। তাহলে প্রথম প্রমাণ করেন কে? তোমার উত্তর হবে অ্যারিস্টটল। প্রথম পৃথিবী গোলাকার ধারণা দেন কে? তোমার আনসার হবে পিথাগোরাস। পিথাগোরাস ধারণা দিয়েছিলেন, অ্যারিস্টটল প্রমাণ করেছিলেন। এরাটোস্থেনিস কি করেন? এরাটোস্থেনিসকে ভূগোল শাস্ত্রের জনক বলা হয়, এটা একটা পয়েন্ট। খ্রিস্টপূর্ব 250 সালে পৃথিবী আকার গোলাকার ধরেই জ্যামিতিক পদ্ধতিতে পৃথিবীর পরিধি নির্মাণ করেন। তাহলে প্রথম পৃথিবীর পরিধি নির্মাণ করেন কে? এরাটোস্থেনিস। এগুলো ওয়ান লাইনার কোশ্চেন হিসাবে মার্ক করে নেবে, লিখে নেবে, বা কোশ্চেন আনসার যখন সলভ করবে এই চ্যাপ্টারের শেষে, সেখানেও দেখবে এই কোশ্চেনগুলোই দিয়েছে। রোমান দার্শনিক স্ট্রাবো কি বলেন? তিনি প্রমাণ করেন সমুদ্রের উপরিভাগ গোলাকৃতি হওয়ার জন্য বন্দর অভিমুখে আসা জাহাজের নাবিকেরা স্থলভাগের উচ্চ স্থানগুলি আগে দেখতে পান। স্থলভাগে দাঁড়িয়ে থাকা কোনো লোক, মানে যারা জাহাজে করে আসছে, জাহাজের লোকেরা স্থলভাগের যে উঁচু জায়গা, যদি কোনো পাহাড় টাহাড় কিছু থাকে, সেইগুলো তাদের আগে চোখে পড়ে। তারপরে সমুদ্রের ধারটা মানে উপকূলটা চোখে আসে, কারণ পৃথিবী গোল বলেই এটা সম্ভব। টলেমি ঠিক তার উল্টো কথাটা বলেন। টলেমি বলেন যে উপকূলে দাঁড়িয়ে থাকা একজন লোক জাহাজের মাস্তুলটাকে সবার প্রথমে দেখতে পান। তার কারণ যখন জাহাজটা আসছে, সেই পুরো জাহাজটা যদি সমতল হতো পুরো জাহাজটাকেই দেখা যেত, কিন্তু মাস্তুলটা আগে দেখা যায় পৃথিবী গোল বলে। এইগুলো আমি তোমাদের ডিসকাস করলাম একটু আগে। এবার এই কনসেপ্টগুলো আশা করি বুঝতে পারবে। এবং এই পয়েন্টসগুলো দেখো, যে পয়েন্টসগুলো আমি বলছিলাম যে
অতীতকালে অতীতকাল থেকে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর আকার সম্বন্ধীয় প্রমাণ সমূহ, কি কি প্রমাণ রয়েছে, কি কি প্রুফ দেখানো হয় পৃথিবীর আকৃতি সম্পর্কে। তো ফার্দিনান্দ ম্যাগেলানের সেই পৃথিবীর যাত্রা গোলাকার ভাবে, সেটা প্রমাণ দিয়েছিল পৃথিবী গোল। তিনি স্পেন থেকে বেরিয়ে ভিক্টোরিয়া জাহাজে করে বেরিয়েছিলেন, ওনার যে জাহাজটা ছিল সেটার নাম ছিল ভিক্টোরিয়া জাহাজ, সেটার থেকে স্পেন থেকে বেরিয়েছিলেন এবং পুরো রাস্তা ঘুরে তিনি আবার স্পেনেই ফিরে আসেন। এখানে মানচিত্রটাতে দেখতে পারবে তিনি যাত্রা শুরু করেছেন এই যাত্রা শুরু করেছেন এবং ফাইনালি এই দিক থেকে ঘুরে আবার স্পেনেই ফিরে এসেছেন। তো এটা গোল হলেই সম্ভব, ফ্ল্যাট পৃথিবী হলে, সমান হলে এটা সম্ভব হতো না। তারপর উপকূল থেকে জাহাজের পর্যবেক্ষণ, যেটা বলে দিলাম মাস্তুলটা আগে দেখা যায়। তো এই পয়েন্টস গুলো যদি তুমি মাথায় রাখো একটা করে লাইন, তাহলে এর ভেতরের লেখাগুলো, এগুলোকে পুরোপুরি একদম হুবহু লেখার কোনো প্রয়োজন নেই, এগুলো নিজের ভাষাতেই লিখে আসলে কাজ চলে যাবে। বেডফোর্ড লেভেলের পরীক্ষা যেটা বললাম, 5 কিলোমিটার দূরে দূরে যে খুঁটিগুলো পোতা হয়েছিল, সেগুলো দূর থেকে দেখলে বোঝা যাচ্ছে যে মাঝখানেরটা বেশি উঁচু। কেন? সেটা কারণ কি? কারণ পৃথিবী গোলাকার বলে। কারণ সমতল হলে সবকটাকে একই লেভেলে দেখা যেত। তারপর মেরু নক্ষত্রের কথা বললাম, যে কোন স্থান থেকে উত্তর মেরুতে মেরু নক্ষত্রটি 90 ডিগ্রি কোণে অবস্থান করে। নক্ষত্রটি পৃথিবীর মেরু অক্ষের ওপর অবস্থিত। মেরু অক্ষের ওপর মানে মেরুর সাথে একদম সোজাসুজি অবস্থিত। হ্যাঁ, যদি এটা পৃথিবী হয়, এর মেরুর সাথে একদম সোজাসুজি ওপরে অবস্থিত, অনেকটা দূরে অবস্থিত। তাই এটাকে মেরুর থেকেও দেখা যায়, আবার নিরক্ষীয় অঞ্চল থেকেও দেখা যায়, কারণ এটা বহু দূরে অবস্থিত। এবং এটার উপর ডিপেন্ড করে জাহাজের নাবিকরা দিক নির্ণয় করত। তাই নিম্ন অক্ষাংশের দিকে এর কৌণিক মান কমতে থাকে। তার মানে নিম্ন অক্ষাংশ মানে কি? 0 ডিগ্রি হচ্ছে নিম্ন অক্ষাংশ, আর 90 ডিগ্রি হচ্ছে উচ্চ অক্ষাংশ। তাহলে 90 ডিগ্রির থেকে তুমি এটা ঘাড় পুরো উঁচু করে দেখতে হবে, মাথা উঁচু করে দেখতে হবে। কিন্তু 0 ডিগ্রিতে দাঁড়িয়ে থাকলে সেটা মানে একটা স্ট্রেট লাইনে তাকালেই দেখতে পারবে। তোমাকে মাথাটা স্ট্রেট, আমরা তো এইভাবে দাঁড়িয়ে থাকি পৃথিবীর ওপর সোজাসুজি, হ্যাঁ, পড়ে যাবো, এখানে দেখে মনে হচ্ছে তো পৃথিবীর ওপর এইভাবে পড়ে যাওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। ছবিতে এরকম মনে হচ্ছে, এত বড় পৃথিবী আমরা তো বুঝতেও পারি না যে পৃথিবী গোল। সেইখান থেকে দেখলে এটাকে সোজাসুজি স্পর্শক, পৃথিবীর স্পর্শক বরাবর সোজা মনে হবে। তো সেটাই বলেছে এখানে মেরু নক্ষত্রের কথা। তারপরে বৃত্তাকার দিগন্ত, এটাও আলোচনা করেছি, যে উঁচু স্থান থেকে দিগন্ত রেখাকে বৃত্তাকার মনে হয়, আরো একটু উঁচু থেকে দেখলে মনে হবে দিগন্ত রেখাটি আরো দূরে গিয়ে মিশেছে। পৃথিবী সমতল হলে যে কোনো উচ্চতা থেকেই দিগন্ত রেখাকে একই দূরত্বে দেখা যেত। আচ্ছা, এরপর চন্দ্রগ্রহণের ছায়া, পৃথিবীর যে ছায়া চন্দ্রগ্রহণের সময় পড়ে চাঁদের ওপর, সেটা গোলাকার দেখায়। যদি পৃথিবী গোলাকার না হতো তাহলে ছায়া কেন গোলাকার দেখাবে? তার মানে পৃথিবী গোল। তারপরে ভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, সেটার কথা বললাম। ফ্ল্যাট পৃথিবী হলে সব জায়গাতে একই সাথেই সূর্যোদয় হতো। উপগ্রহ চিত্র এবং ফাইনালি প্রত্যক্ষ প্রমাণ, এই সমস্ত পয়েন্টগুলো এক এক করে মেনশন করতে হবে। এরপর নেক্সট যে বিষয়টা, পৃথিবী গোল সেটা প্রমাণ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি গোল কি? পৃথিবী একটা অভিগত গোলক। অভিগত গোলক রূপে পৃথিবী, আর্থ অ্যাজ অ্যান অবলেট স্পেরয়েড। এই আর্যভট্ট প্রথম পৃথিবীকে অভিগত গোলক বলেন। তারপর ফরাসি একজন জ্যোতির্বিদ ছিলেন যার নাম জিন বাপ্টিস্ট ডিলামব্রে। তিনি বলেন পৃথিবীর মেরু অঞ্চল কিছুটা চ্যাপ্টা। হ্যাঁ,
বিংশ শতাব্দীতে মহাকাশ থেকে যে ছবিগুলো পাঠানো হয় সেই ছবিগুলো দেখে প্রমাণ হয়ে যায় যে পৃথিবী পুরোপুরি গোল নয়, পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ প্রান্ত কিছুটা চ্যাপ্টা, নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত বা মোটা। এই আকৃতিকে কি বলা হয়? এই আকৃতিকে বলা হয়, এরূপ আকৃতিকে অবলেট স্ফিরয়েড বা অভিগত গোলক। অভিগত গোলক মানে পুরোপুরি গোল নয়। এই অভিগত গোলীয় রূপ জিওয়েড পৃষ্ঠের সাথে অনেকটা মিলে যায়। এবার জিওয়েড কি সেইটার সম্পর্কে আমরা জানবো। মানে অ্যাকচুয়ালি অভিগত গোলক কথাটাও পৃথিবীর ক্ষেত্রে ঠিক নয়। পৃথিবীর শেপকে বলা হয় অ্যাকচুয়ালি জিওয়েড। সেই জিওয়েড ব্যাপারটা কি সেটাও একটু পরেই আমি বলে দিচ্ছি। এবার দেখো, অভিগত গোলক রূপে পৃথিবীর বৈশিষ্ট্য। যদি গোল হতো তাহলে পৃথিবীর ব্যাসার্ধ সমস্ত জায়গার থেকেই সমান হতো, যেখান থেকেই তুমি ব্যাসার্ধ নিয়ে নাও সমান হতো। কিন্তু দেখা যায় পৃথিবীর নিরক্ষীয় ব্যাসার্ধ 17,757 কিলোমিটার এবং মেরু ব্যাসার্ধ 17,754 কিলোমিটার। 17,000 না, 12,000। এটা ভুল বললাম, এটা 12,000 হবে। হ্যাঁ, 12,754 এবং 12,757 কিলোমিটার। 12,000। আচ্ছা, 1 মিনিট, এটা আরেকবার বলছি, এটাকে আরেকবার রিপিট করছি। হ্যাঁ, পৃথিবী যদি গোল হতো তাহলে সমস্ত জায়গার ব্যাসার্ধ সমান হতো, কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষরেখার দূরত্ব 12,757 কিলোমিটার এবং পৃথিবীর কেন্দ্র থেকে মেরুর দূরত্ব 12,714 কিলোমিটার। তার মানে এই 57 আর 14, এই দুটোর মাঝখানে যদি ডিফারেন্স বের করা যায় 43 কিলোমিটারের ডিফারেন্স। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর দৈর্ঘ্যটা বেশি, মেরু অঞ্চলে দৈর্ঘ্যটা কম। এটা 57, এটা 14, মাঝখানে 43 কিলোমিটারের একটা পার্থক্য তৈরি হতে দেখা যাচ্ছে। এর থেকে কি বোঝা যাচ্ছে? যে পৃথিবী পুরোপুরি গোল নয়। গোল হলে তার ব্যাসার্ধ সর্বদা সমান হবে, সেটা তো হচ্ছে না। 43 কিলোমিটারের পার্থক্য হচ্ছে কেন? কারণ নিশ্চয়ই মাঝখানটা ফোলা নিরক্ষরেখার কাছে এবং দুটো গোলার্ধে, দুটো মেরুতে সেটা অনেকটা চাপা, এই কারণে এই ঘটনা ঘটছে। এরপর এই সমস্ত বক্তব্যগুলোই এখানে আলোচনা করা হয়েছে। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব সর্বদা সমান নয়। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যতই যাওয়া যায় কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব ততই কমতে থাকে। কথাটার মানে কি? নিরক্ষরেখা, সেখান থেকে আমি যত মেরুর দিকে যাব, নিরক্ষরেখা সব থেকে দূরে আছে, নিরক্ষরেখা অনেকটা ডিস্টেন্সে আছে, কারণ মাঝখানটা ফোলা। কিন্তু নিরক্ষরেখার থেকে আমি যত মেরুর দিকে যাচ্ছি তত দেখা যাচ্ছে কি যে আস্তে আস্তে ব্যাসার্ধগুলো কমছে। মানে ধরো এই পয়েন্টে আসলাম, এই পয়েন্টে আসলে কি দেখা যাবে? যে কিছুটা ব্যাসার্ধ কমেছে। আরো একটু এগিয়ে গেলাম, আর একটু কমবে। মেরুতে চলে গেলাম, আরো কমে যাবে। 43 কিলোমিটার পার্থক্য আগেই বলেছি। তার মানে নিরক্ষরেখায় দূরত্বটা সব থেকে বেশি এবং মেরুর দিকে দূরত্ব কম, এবং যত নিরক্ষরেখার থেকে মেরুর দিকে যাওয়া যায় এই ব্যাসার্ধগুলো তত আস্তে আস্তে ছোট হতে থাকে। তাই নিরক্ষরেখা থেকে মেরু পর্যন্ত বিভিন্ন অক্ষরেখায় অভিকর্ষজ টানের পার্থক্য হয়। অভিকর্ষজ টানের পার্থক্য মানে পৃথিবীর যে মধ্যাকর্ষণ শক্তি সেটা এক এক জায়গায় এক এক রকমের হয়। কেন হয়? কারণ নিরক্ষরেখা মেরুর থেকে, মানে পৃথিবীর কেন্দ্র থেকে অনেকটা দূরে, দূরে হলে অভিকর্ষজ টান কমে যাবে। আর পৃথিবীর মেরু কেন্দ্র থেকে অনেকটা কাছে, 43 কিলোমিটার কম দূরে,
তাহলে এখানে আকর্ষণটা বেশি হবে। সুতরাং যত নিরক্ষরেখার থেকে মেরুর দিকে যাবে এই আকর্ষণ শক্তিটা তত বাড়বে। তাই তুমি যদি 10 কেজি সোনা নিরক্ষরেখা থেকে মেরুতে নিয়ে চলে যাও, সেই 10 কেজি আর 10 কেজি থাকবে না, সেটার ওজন বেড়ে যাবে। কেন? কারণ কেন্দ্রর কাছে মানে সেটা ওখানে আকর্ষণ শক্তিটা গ্র্যাভিটেশন পুলটা বেশি হওয়ার জন্য সেখানে ওই গ্র্যাভিটেশন পুলের জন্য ওজন বৃদ্ধি পাবে। তাই 10 কেজি সোনা যেটা নিরক্ষরেখায় 10 কেজি, মেরুতে গেলে কিন্তু তার ওজন বৃদ্ধি পায়, বেড়ে যায়। সেই কথাটাই এই সেন্টেন্সে বোঝানো হয়েছে। ওকে, তো 1743 সালে ক্লেরার্ট তার মডেলে পৃথিবীর অভিগত গোলীয় আকৃতি তাত্ত্বিক প্রমাণ দিয়েছিলেন। পরবর্তীকালে স্যার আইজ্যাক নিউটন এর সামান্য পরিবর্তন করেন। তিনি পৃথিবীর অভিগত গোলকের সঠিক ব্যাখ্যা দেন। তিনি দেখান পৃথিবীর মেরু ব্যাস নিরক্ষীয় ব্যাস অপেক্ষা 43 কিলোমিটার কম, সেটা আগে ডিসকাস করে এসেছি। এইবার বর্তমানে পৃথিবীর আকৃতি কিরকম সেটা বলা হয় জিওয়েড। পৃথিবীর আকৃতি কেমন? জিওয়েড। এই জিওয়েড বলতে কি বোঝাচ্ছে? জিওয়েড কথাটার মানে হচ্ছে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। পৃথিবীর আকৃতি কারোর সাথে তুলনা করা যায় না, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। কেন বলা হচ্ছে এই কথা? কারণ একটা জিনিস দেখা গেছে যে পৃথিবীর তো দুটো গোলার্ধ, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ। নিরক্ষরেখা থেকে ভাগ করলে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, এই দুটো গোলার্ধেরও আকৃতি সেম নয়। উত্তর গোলার্ধের সাথে দক্ষিণ গোলার্ধের আকৃতিও মেলে না। যদি অভিগত গোলক হতো তাহলে সেটা তো অন্তত মিলতো, কিন্তু সেটাও মেলে না। এই কারণে পৃথিবীর আকৃতি অন্য কোনো কিছুর সাথে তুলনা করা, কম্পেয়ার করা যায় না। পৃথিবীর আকৃতি এই কারণে বলা হয় জিওয়েড। জিওয়েড মানে কি? পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো। ওকে, তো এই পর্যন্ত আমরা কি ডিসকাস করলাম? আমরা ডিসকাস করলাম পৃথিবীর শেপ কিরকম। পৃথিবী, আমরা তো গ্রহরূপে পৃথিবী এই জিনিসটা নিয়ে ডিসকাস করছি। তো জাস্ট এখনো পর্যন্ত আমরা যেটুকু আলোচনা করেছি সেখানে আমরা পৃথিবীর শেপ সম্পর্কে একটা ধারণা পেয়েছি, এবং পৃথিবীর ব্যাসার্ধ কত, নিরক্ষীয় ব্যাসার্ধ কত, 12,757 কিলোমিটার। মেরু ব্যাসার্ধ কত, 12,714 কিলোমিটার। তার মাঝখানের গ্যাপ কত, 43 কিলোমিটার। এইগুলো দেখেছি। পরের দিন এই চ্যাপ্টারটার পরের ভাগটা নিয়ে আমরা আলোচনা করব। সেখানে পৃথিবীর আয়তন দেখব, পৃথিবীর পরিধি দেখব, এবং এই পৃথিবী কেন পুরো সৌরজগতের মধ্যে একটা ইউনিক প্ল্যানেট। অন্য গ্রহ কেন পৃথিবীর মতন নয়, কেন পৃথিবীতে প্রাণের জন্ম হয়েছে, সেইগুলো দেখব। এবং পৃথিবীর আদার্স আরো কিছু ফ্যাক্টরস, সেগুলো নিয়েও আমরা ডিসকাস করব। আজকে তোমরা যেটুকু বিষয় আমি আলোচনা করেছি সেইটুকু নিজেদের মতন করে একবার এই বইটা দেখে দেখে পয়েন্ট আউট করো, নোট ডাউন করো নিজেদের খাতাতে, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে আমাকে জানাও। আমি সেই জায়গাগুলো আবার ক্লিয়ার করব। তবে যদি কোনো সমস্যা হয়, তোমাদের কাছে রেকর্ডিংস থাকবে, তোমরা সেটাকে আরেকবার রিপিট করে দেখতে পারো। যদি কোনো জায়গা মনে হয় যে আরেকবার দেখলে সেটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আরেকবার রিপিট করে দেখে নাও। কিন্তু তারপরেও যদি মনে হয় যে আরেকটু এক্সপ্লেনেশন হলে ভালো হয়, আরেকটু এক্সপ্লেন করলে সেই জায়গাটা ধরে, তাহলে সেটা আমাকে কমেন্টে করে জানিয়ে রাখো। আমি সেটা নিয়ে পরের ক্লাসে সেটাকে এক্সপ্লেন করব অবশ্যই, এবং এই চ্যাপ্টারটাকেই আমরা কন্টিনিউ করতে থাকবো। ওকে, আজকের মতন তোমাদের ক্লাসটা এই পর্যন্তই রাখছি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো। পরের ক্লাসে আবার দেখা হবে।